ইরান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দ্বিতীয় দফার আলোচনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে দুই দেশের মধ্যকার অবিশ্বাস রাতারাতি দূর হওয়ার নয় বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। অরিসুল ইসলামের প্রতিবেদন। গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৈঠকে বসেন। তবে ২১ ঘন্টার ম্যারাথন আলোচনার পরও যুদ্ধ বন্ধে তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এরপর থেকেই দ্বিতীয় দফায় আলোচনার ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তান। এবার সেই পালে হাওয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্প জানান ২ দিনের মধ্যে ইরানের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে। পাশাপাশি যুদ্ধ শেষের ইঙ্গিতও দিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। পাকিস্তানের তোড়জোড়ও সেই ইঙ্গিত দিচ্ছে। নতুন করে শান্তি আলোচনার প্রচেষ্টা বাড়াতে শেহবাজ শরীফ সৌদি আরবের রিয়াদ ও তুরস্কের আঙ্কারায় সফর করবেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস রাতারাতি দূর হওয়ার নয় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং বর্তমান পরিস্থিতি ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই অনেক বেশি অবিশ্বাস রয়েছে। আপনি রাতারাতি এই সমস্যার সমাধান করতে পারবেন না। তবে ইরানি আলোচকরা একটি চুক্তিতে আসতে চান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমি বেশ আশাবাদী। বর্তমানে যুদ্ধবিরতি চলছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প কেবল ছোট কোনো ডিল নয়, বরং একটি পূর্ণাঙ্গ বড় সমঝোতা চাইছেন। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে হাজারো মানুষের প্রাণ কেড়েছে। বর্তমানে ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতি চললেও ইরানি বন্দরে মার্কিন অবরোধ নিয়ে উত্তেজনা কাটেনি এখনো। অরিসুল ইসলাম, ৭১। ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন নৌ অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা করেছে ইউরোপ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশকারী কিংবা সেখান থেকে বের হওয়া যে কোনো দেশের জাহাজের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে। সেন্টকম জানায়, অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। এর মাঝে ইরানের বন্দর থেকে আসা ৮টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করছে সেন্ট্রাল কমান্ড। এদিকে হরমুজ প্রণালীতে নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপের দেশগুলো একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে। যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতায় আবারও আলোচনায় হরমুজ প্রণালী। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বন্দর ও নৌ অবরোধে শুধু মধ্যপ্রাচ্যে নয়, প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতি ও কূটনীতিতে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কারা লাভবান হবে আর কারা পড়বে চাপে? যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ঝুঁকি, রাশিয়ার লাভ লোকসান এবং ইরানের বিকল্প তেল পরিবহন কৌশল নিয়ে বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন কোনোভাবেই থামছে না। শান্তি আলোচনা ব্যর্থ হবার পর ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হয়েছে সোমবার থেকে। এ অবরোধ ঘিরে মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বাড়তে পারে বলে শঙ্কা আন্তর্জাতিক মহলের। বিশ্বের প্রায় ১/৩ জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এখানে কোনো ধরনের অবরোধ বা সংঘাত তৈরি হলে সবচেয়ে বড় ধাক্কা আসবে বৈশ্বিক তেলের বাজারে। ইরানকে অর্থনৈতিক চাপে ফেলতে মার্কিন এ কৌশল কতটা বাস্তবে কার্যকর হবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কেননা ইরানের ভৌগোলিক অবস্থানই তাদের জন্য বড় আশীর্বাদ। বিকল্প রুট, রাশিয়া ও চীনের পরোক্ষ সহযোগিতা, ওয়াশিংটনের আরোপিত অবরোধকে তেহরান চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। অন্যদিকে এই সংকট কিছুটা সুযোগ তৈরি করতে পারে রাশিয়ার জন্য। তেলের দাম বাড়লে রাশিয়ার আয় বাড়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে ইউরোপের জ্বালানি নির্ভরতা বাড়িয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগও তৈরি হতে পারে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকে রাশিয়ার তেল রপ্তানি আয় মার্চ মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির মতে মার্চে রাশিয়া তেল ও তেলজাত পণ্য রপ্তানি করে প্রায় $19 বিলিয়ন আয় করেছে।
এদিকে অবরোধের মুখে বিকল্প পথ খুঁজতে পারে ইরান। কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার সঙ্গে তেল আদান প্রদানের একটি সীমিত ব্যবস্থা রয়েছে। বিশেষ করে অয়েল সোয়াপ পদ্ধতিতে দুই দেশ পরোক্ষভাবে তেল লেনদেন করতে পারে। কাস্পিয়ান এমন এক পথ যেখানে পশ্চিমা কোনো প্রভাব নেই। চাইলে এ অঞ্চলে হামলার সুযোগ নেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ন্যাটোর। এ জলপথ ইরান ও রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে এই রুটের সীমাবদ্ধতাও রয়েছে। কাস্পিয়ান সাগর একটি বৃহৎ হ্রদ হওয়ায় বড় ট্যাঙ্কার চলাচল সম্ভব নয় এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এটি কখনোই হরমুজ প্রণালীর বিকল্প হয়ে উঠতে পারবে না। তবে ক্রান্তিকালে এ পথ হতে পারে ইরানের ট্রাম্প কার্ড। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অস্থিরতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। আর সেই সংকটে লাভ ক্ষতির হিসাব যতটা সহজ মনে হয়, বাস্তবে তা বেশ কঠিন। আরাফাত ইসলাম, ৭১। শান্তি ফেরাতে নিজেদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বৈঠকের পর দুই দেশ পারস্পরিক সম্মতিতে আলোচনা শুরু করতে সম্মত হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, দুই পক্ষ সরাসরি আলোচনার সূচনার জন্য গঠনমূলক আলোচনা করেছে। কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার প্রথম এই সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে যে এই সংলাপ ২০২৪ সালের চুক্তির পরিধি ছাড়িয়ে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ নেবে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে শত্রুতা অবসানের যে কোনো চুক্তি অবশ্যই দুই দেশের সরকারের মধ্যে হতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে থাকতে হবে। অন্য কোনো পথে পৃথকভাবে আলোচনা করা যাবে না। অন্যদিকে লেবানন ২০২৪ সালের নভেম্বরে ঘোষিত শত্রুতা অবসানের চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি এবং চলমান সংঘাতের ফলে সৃষ্ট চরম মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $২৭০ বিলিয়ন বলে জানিয়েছে দেশটির সরকার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র। তিনি জানান, এই ক্ষয়ক্ষতির হিসাব এখনো চূড়ান্ত নয়, যা আরও বাড়তে পারে। মুখপাত্র জানান, ইরানের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে তার মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি গুরুত্ব পেয়েছে। এদিকে ইরানের বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের সঙ্গে যুদ্ধ এবং বিতর্কিত মন্তব্যের জেরে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। তাকে মানসিকভাবে ভারসাম্যহীন আখ্যা দিয়ে পদচ্যুত করার দাবি তুলেছেন সিআইএ এর সাবেক পরিচালক জন ব্রেনান। তাকে অপসারণের দাবি তুলেছেন মার্কিন আইন প্রণেতারাও। ফলে আগের মেয়াদের মতো এবারও অভিশংসনের ঝুঁকি ট্রাম্পের পিছু ছাড়ছে না। অরিসুল ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বইছে ঝড়, যার কেন্দ্রবিন্দু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একের পর এক বিতর্কিত মন্তব্য আর একরোখা ও পাগলাটে স্বভাবের জন্য সমালোচনা পিছুই ছাড়ছে না তাকে। এমনকি ট্রাম্পের খোদ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জন ব্রেনানের অবস্থানও ট্রাম্পের বিরুদ্ধেই যাচ্ছে, যেখানে তিনি ট্রাম্পকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন। বলেছেন, ট্রাম্প এখন বিশ্বের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। শুধু ব্রেনানই নয়, সিনেটে ট্রাম্পের লাগামহীন যুদ্ধের মনোভাব রুখতে চতুর্থবারের মতো প্রস্তাব আনছেন ডেমোক্র্যাটরা। সিনেট সদস্য চাক শুমার ট্রাম্পের অপারেশন এপিক ফিউরকে অপারেশন এপিক ফেইল বলে কটাক্ষ করেছেন। ক্যাপিটল হিলেও বাড়ছে উত্তাপ। অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি ও মিনেসোটার ইলহান ওমর ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি তুলেছেন। তাদের মতে, বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে ট্রাম্প আন্তর্জাতিক যুদ্ধাপরাধের শামিল কাজ করছেন। ফলে ট্রাম্পকে পুনরায় অভিশংসনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের আইনে তার সম্ভাবনাও রয়েছে। ১৯৬৭ সালে পাশ হওয়া ২৫তম সংশোধনীর আওতায় যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে পদচ্যুত করতে পারেন তারা। তাই ট্রাম্পের অভিশংসনের ঝুঁকি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে পথটা সহজ নয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে আসা সব প্রস্তাবই হোঁচট খেয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং সাধারণ ভোটারদের অসন্তোষ এবার রিপাবলিকান শিবিরেও ফাটল ধরাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরান সরকার এখনো অটুট, অথচ আমেরিকার অভ্যন্তরে বিভক্তি এখন চরমে। ট্রাম্প কি পারবেন এই রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি ইতিহাসের পাতায় তার বিদায় হবে অন্য কোনো নাটকীয় উপায়ে, সেদিকেই তাকিয়ে বিশ্ব। অরিসুল ইসলাম, ৭১। যুদ্ধবিধ্বস্ত গাজা ইসরায়েলের সামরিক বাহিনীর পৃথক হামলায় ২ শিশুসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। রয়টার্স জানিয়েছে মঙ্গলবার দিনভর উপত্যকার বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলে পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় নিহত হয়েছেন একজন। এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে ৪ জনের। এর আগে গাজা সিটির আল নাফাক স্ট্রিটে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। এ নিয়ে গাজা যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় কয়েক হাজার মানুষ হতাহত হলো। আর ২.৫ বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭২,০০০। ভারতের ছত্তিশগড়ের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত, আহত আরও বেশ কয়েকজন। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। রয়টার্স জানায়, বেদান্তা পাওয়ার প্ল্যান্টের বয়লার টিউবে বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে। এতে আহতদের বেশিরভাগই গুরুতর দগ্ধ হন। আহতদের দ্রুত পাশের রায়গড় জেলার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রায়গড় জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানান, গুরুতর আহতদের মধ্যে বেশিরভাগ নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। পরে এক জ্যেষ্ঠ জেলা পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। খোলা মাঠ সহ বিভিন্ন স্থানে এই বৈশাখের আনন্দে মেতে ওঠেন তারা। সেই সাথে চেয়েছেন শঙ্কামুক্ত সংস্কৃতির একটি বাংলাদেশ। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। বাংলা নববর্ষের রঙে, গানে ও সাজে ইতালি প্রবাসী বাংলাদেশিরাও সেজেছে। রোমের খোলা মাঠ সহ বিভিন্ন স্থানে বৈশাখের আনন্দে মেতেছিল নারী, পুরুষ ও শিশুরা। চেয়েছেন শঙ্কা ও যুদ্ধমুক্ত বিশ্ব, চিত্তে আনন্দ সুধা আর দেশের সমৃদ্ধি। আমরা আনন্দের সহিত এবং সকল দুঃখ, যুদ্ধ সবকিছু ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে আবার নতুন একটা বছর শুরুর আমন্ত্রণে। বাংলাদেশটা আমাদের সবার, আমরা চাই উন্নত, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ। আয়োজনের পরতে পরতে ছিল বৈশাখের বর্ণিল সাজ। হরেক রকমের খাবারে যেন বাংলাদেশেরই হাজার বছরের এই ঐতিহ্য উৎসবের ঘ্রাণ আর স্পর্শ খুঁজে পান এই প্রবাসীরা। সবাই বাংলাদেশের সাজে সেজেছে, খুবই ভালো লেগেছে। আমরা চাই এভাবে মিলেমিশে সবাই একসঙ্গে থাকতে। বিদেশের মাটিতে এরকম একটা অনুষ্ঠান হলে নিজেদের বা বাচ্চাদেরকেও শেখানো যায় আমাদের বাংলাদেশি কালচার, ঐতিহ্য, সংস্কৃতি। আয়োজকদের চাওয়া, বাংলার এই সত্তাগুলোকে ধরে রেখে আগামী প্রজন্মদের কাছে গেঁথে দিতে চান সংস্কৃতির এই শিকড়। সেই সঙ্গে চেয়েছেন আগামীতে সম্মিলিতভাবে আরো বড় পরিসরে এই বৈশাখ উদযাপনের আয়োজন। আমরা প্রবাসে আমাদের বাংলা সংস্কৃতিকে যেন ধরে রাখতে পারি, সেই জন্য আমরা প্রতি বছর বাংলা বর্ষবরণকে সুন্দরভাবে গ্রহণ করব এবং আমরা সবাই যেন বিদেশের মাটিতেও আমাদের নিজেদের সত্তা বাংলা এটা ধরে রাখতে পারি। যেন প্রবাসের মাটিতে আমরা বাংলাদেশে যেরকম ভাবে উদযাপিত হয় নববর্ষটাকে, ঠিক তদ্রূপ ইটালিতেও যেন আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে সুন্দর করে সাজিয়ে একত্রে একটি বড় পরিসরে এই কালচারটাকে তুলে ধরতে পারি, যেন পরবর্তী যে প্রজন্ম এটাকে দেখে বাংলাদেশকে সবসময় তারা উদযাপন করতে পারে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা আজ একত্রিত হয়ে প্রাণের এই উৎসবকে উদযাপন করছে। তারা চান মানবতা, সম্প্রীতি, সৌহার্দ্য, সাম্য এবং সংস্কৃতির এই ঐতিহ্যকে ধারণ করা। চান সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। ইতালি রোম থেকে লাবণ্য চৌধুরী, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।